লাস্ট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চের দুইটা সেক্টর আমরা কমপ্লিট করছি। একটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাডসেন্স, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং আমরা প্রিমিয়াম টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করতে পারি সেটা দেখে নিয়েছি। এখন হচ্ছে আমরা আজকে দেখব যেটা সেটা হচ্ছে যে কিভাবে আমরা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো রিসার্চ করব। তার পাশাপাশি কিভাবে একটা কিওয়ার্ড যে আহ, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করে খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো, বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আমার জন্য সহজ হবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে চলে যাই আমাদের টেমপ্লেটে। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি আমাদের যে টেমপ্লেটটা আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, সেই টেমপ্লেট আমি চলে আসলাম। তো এইখানে আমাদের যে টেমপ্লেটটা আছে এখানে কি আছে, কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। আমাদের ফার্স্টে ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাডসেন্স, আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। তো এই কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো আসলে কি? ধরেন আপনার কোনো জিনিসের দরকার হলে আপনি কিন্তু আপনার আশেপাশের জিনিসগুলোকেই সার্চ করে থাকেন। আপনার এরিয়া ভিত্তিক যে কিওয়ার্ড গুলো হয় বা এরিয়া ভিত্তিক যে সার্চ গুলো হয়, যে টেক্সটের মাধ্যমে এরিয়া ভিত্তিক বা লোকেশন ভিত্তিক সার্চ গুলো হয়, সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে সার্ভিস কিওয়ার্ড রিসার্চ বা সার্ভিস কিওয়ার্ড। ঠিক আছে? তো এই সার্ভিস কিওয়ার্ড গুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব? সার্ভিস কিওয়ার্ড গুলো আমরা সেম আমাদের গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার টুলসটা আছে, আমরা সেই টুলসটা দিয়েই খুঁজে বের করব। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া গুলো বের করব। তার পাশাপাশি আমরা এখানে কিছু ক্রাইটেরিয়া ফলো করব, যেগুলো দ্বারা আমরা আমাদের কিওয়ার্ডটার ডিটেল সম্পর্কে জানতে পারবো। এটা করার জন্য আমাদের যে জিনিসগুলোর দরকার হবে, ফার্স্ট অফ অল আমাদের কিওয়ার্ড প্ল্যানার থেকে সবগুলো কিওয়ার্ডের উপরে বা আমার যে নিশ, সেই নিশের উপরে আইডিয়া গুলোকে আমার জেনারেট করতে হবে, যে আমার এই নিশের উপরে বা আমার এই জিনিসগুলোর উপরে কি কি কিওয়ার্ড পাওয়া যায় সেগুলোকে আমার ফার্স্ট অফ অল বের করে নিতে হবে। তো ধরেন আমি কিছু কিওয়ার্ড বের করে নিলাম, তার মধ্যে থেকে একটা কিওয়ার্ড আমি হচ্ছে এখানে আপনাদের দেখাই। এখান থেকে আমি আমার কিওয়ার্ডটাকে এখানে দিলাম। কিওয়ার্ডটাকে এখানে দেওয়ার পরে আমার যেটা করতে হবে, এই কিওয়ার্ডটার আমার ডিটেলস গুলোকে বের করে নিতে হবে। এখন এই ডিটেলস বের করার জন্য আমাদের প্রথমত লাগতেছে কি, সার্চ ভলিউম। সার্চ ভলিউম আমরা কিভাবে বের করতে পারি? সার্চ ভলিউম বের করার জন্য আমাকে ফার্স্ট অফ অল গুগলের নিউ ট্যাব ওপেন করে আমার কিওয়ার্ডটাকে লিখতে হবে, দেন হচ্ছে আমাকে সার্চ করতে হবে। দেখেন এইখানে যে আমি কিওয়ার্ডটা সার্চ করলাম, এখানে আমার কিওয়ার্ডটা কি আছে, কার সার্ভিস হাউসটন। এটা লিখে যখন আমরা সার্চ করতেছি, এখান থেকে আমাদের যতগুলো ওয়েবসাইট আছে এর প্রত্যেকটাই কিন্তু দেখেন এরিয়া ভিত্তিক। এখানে প্রত্যেকটাই হচ্ছে এই এরিয়া ভিত্তিক। তো এই এরিয়া ভিত্তিক কিওয়ার্ড গুলোকে মূলত বলা হয় হচ্ছে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড। এখন এইখানে এই যে কিওয়ার্ডটা আসছে, এটা সার্চ ভলিউম আছে কত, 1300। আমি যদি একটু উবের সার্ভিস দিয়ে যদি দেখি, উবের সার্ভিস, আমি যদি উবের সার্ভিস দিয়ে দেখি তাহলে আমি পেয়ে যাব যে হচ্ছে আমাদের সার্চ ভলিউম কত, যেহেতু আমরা সার্ভার থেকে পেলাম 1300। উবের সার্ভিস থেকে আবার একটু সার্চ করি। অনেকের উবের সাজেস্টে হচ্ছে ইউজ করতে যে প্রবলেম হচ্ছে, তিনটা সার্চের পরে সার্চ করতে পারতেছেন না। তাদের জন্য যেটা একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, এখান থেকে থ্রি ডটে এসে নিউ ইনকগনিটো মোডে যাবেন, এখান থেকে উবের সাজেস্টটাকে বের করে ব্যবহার করতে পারেন। তাছাড়া যদি তারপরেও না হয়, আপনার ব্রাউজারটাকে ক্লিন করে নেবেন সেটিং এর থেকে। আপনি এখান থেকে আপনার কুকি বা এগুলো আপনি রিমুভ করে নেবেন। ঠিক আছে? বা এখান থেকে সহজে যদি আপনি করতে চান,
Ctrl+H এ প্রেস করবেন। এখানে যা যা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে আপনি ডেটাগুলোকে চেঞ্জ করে নেবেন, মানে ডিলিট করে নেবেন, রিমুভ করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমি এটাকে আর চেঞ্জ করতেছি না, যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না। তো আমি এটাকে কেটে দিই। এখান থেকে আমরা পেলাম কত, 1300 আমাদের হচ্ছে সার্চ ভলিউম আছে। আমি এখানে 1300 দিলাম সার্চ ভলিউম। এখন আমাকে বের করতে হবে অ্যাকচুয়াল কম্পিটিটর। তো অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই কিওয়ার্ডটার শুরুতেই এখানে আমাকে লিখতে হবে হচ্ছে অল অল ইন টাইটেল, কোন, দেন ডাবল কোটেশন, মিডিলে আমার কিওয়ার্ডটাকে দিতে হবে। দিয়ে আমাকে হচ্ছে ইন্টার প্রেস করলেই আমার সামনে দেখেন আমাকে অ্যাকচুয়াল কম্পিটিটর দেখাচ্ছে। অ্যাকচুয়াল কম্পিটিটর কত, 1180। 1180টা আছে হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। তো আমি এখানে দিয়ে দিলাম 1180। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে র্যাঙ্কিং ডিফিকাল্টি। তো র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখার জন্য আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাব মজ আর স্পাইফুতে, moj.com, Ctrl+T, spyfoo.com, মজে চলে আসি। হুম, তো আমি মজে লগ ইন করে নিলাম। এখান থেকে আমাকে যেতে হবে ফ্রি টুলস, দেন হচ্ছে সি মোর টুলস বা মোর এসইও টুলস। এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে আসি। আসার পরে এখানে আমার কিওয়ার্ডটাকে দিতে হবে। তো আমার কিওয়ার্ডটাকে নিয়ে আসি, কিওয়ার্ডটাকে কপি করে নিলাম। কপি করে আমার ব্রাউজারে এসে moz.com এ আমি এটাকে অ্যানালাইজে দিলাম। দেখেন এখানে আমার ডিফিকাল্টি কত আসছে, 26। তো আমাদের ডিফিকাল্টি আমরা কত নিতে পারতাম, আমাদের রুলস অনুযায়ী আমরা কিন্তু ডিফিকাল্টি নিতে পারতাম হচ্ছে 30-এর মধ্যে। তো সেই যেহেতু 30-এর মধ্যে আছে, তো আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে আমরা দিয়ে দিলাম 30, 26, সরি, এখানে 26 হবে। দেন হচ্ছে এখানে আসতেছে আমাদের অ্যাভারেজ পেজ অথরিটি। তো এই অ্যাভারেজ পেজ অথরিটি এটাকে যদি আমাদের বের করতে হয়, অ্যাভারেজ পেজ অথরিটি বের করার জন্য আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এখান থেকে এটা remove করে দেই, এখান থেকে এটা। দেন হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করে আমরা এখান থেকে মজ বারটাকে ওপেন করে দিব। মজ বারটাকে ওপেন করার পরে আমাদের এখানে এই যে এক্সপোর্ট বাটন, এই এক্সপোর্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের জন্য এরকম একটা ফাইল ডাউনলোড হবে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে ওপেন করি। ওপেন করলে আমাদের সামনে এই যে অ্যাভারেজ পেজ অথরিটিটা বের করার জন্য এই পেজ অথরিটি থেকে
আমরা এটাকে অ্যাভারেজ করব। এখানে করে সিলেক্ট করে ধরলাম, দেন হচ্ছে অটোসাম থেকে অ্যাভারেজ। অ্যাভারেজে কত আসলো? 30.8। মানে এটা আমাদের জন্য খুবই ইজি হবে, এটা নিয়ে যদি আমরা কাজ করি আমরা খুব ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবো। তো এটাকে আমি ডোন্ট সেভ করে ডিলিট করে দিই, আর এখান থেকে আমি দিয়ে দিলাম 30.8। এটা আমাদের হয়ে গেল 31, ঠিক আছে। এরপরে হচ্ছে কেইআই। কেইআই এর ফুল ফর্ম কি? কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। এই কেইআই বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম। এখানে আমার সার্চ ভলিউম আছে 1300 ইনটু সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম 1300 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর আমার 1180। এটা প্রেস করি, এটা হচ্ছে আমার কেইআই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এমএসভি 20%। এখন এই এমএসভি 20%টা কি? আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ অ্যাডসেন্স এর জন্য করছিলাম, বা হচ্ছে আমরা যেভাবে অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা কিন্তু একটা গড় ভিজিটর ধরে নিয়েছিলাম যে এখানে যদি 1000 জন ভিজিটর থাকে, এখানে যদি 1000 জন ভিজিটর থাকে, সবাই কিন্তু আমার ওয়েবসাইটে আসবে না। এই কিওয়ার্ডটার উপরে যেমন 1300 ভিজিটর আছে, এখন 1300 ভিজিটরই কিন্তু ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে এগুলোতে অ্যাডের ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। তো এখন এই ওয়েবসাইটটাতেই যে সবাই লগ ইন করবে তার তো কোনো কথা নাই। এমনও তো হতে পারে তারা এই নিচের ওয়েবসাইট গুলোতে যাচ্ছে। তো এই একটা গড় অনুপাত আমরা ধরে নেই যে আমার ওয়েবসাইটে কতজন আসে। প্রথম 3 জনের ক্ষেত্রেই মূলত হচ্ছে ভিজিটররা যায়, তারপরে একটু কম যায় এক্সাক্ট কিওয়ার্ডের উপরে। তো এখান থেকে হচ্ছে আমি ধরে নিলাম আমি যে ভিজিটরটা পাবো সেটা হচ্ছে 20%। যদিও 20%-এর অনেক বেশি আসে, আমরা তারপরেও মিনিমাম রেট ধরে রাখি হচ্ছে 20%। তো আমাদের যদি 1300 20% বের করতে হয় তাহলে আমরা জাস্ট ইকুয়াল দিব, দেন হচ্ছে আমাকে আমার সার্চ ভলিউমটা দিতে হবে, দেন ইনটু 20%। 260 জন আমি পাবো হচ্ছে ভিজিটর যারা আমার ওয়েবসাইটে আসবে। এখন এই যে 260 জন ভিজিটর আমার এই ওয়েবসাইটে লগ ইন করলো, এখান থেকে আমার ওয়েবসাইটে হচ্ছে তারা ভিজিট করলো। ভিজিট করার পরে এরা সবাই যে আমার এখান থেকে সার্ভিস নিবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? অনেকে তো আসে দেখতে, প্রাইস কেমন তা জানতে। তো এই জিনিসগুলো যে আমারই সার্ভিস নিবে এরকম কোনো কথা নাই। এখন ব্যাপার হচ্ছে যে কতজন আমার এখান থেকে সার্ভিস নিতে পারে, একটা গড় সম্ভাবনা। এই গড় সম্ভাবনায় আমরা যেটাকে হচ্ছে কনভার্সন বলি, সেই কনভার্সনটা হচ্ছে 10% আমরা ধরে নিয়েছি। কত পার্সেন্ট? 10% আমরা জাস্ট ধরে নেই যে এই 10% লোক আমাদের থেকে সার্ভিসটা কিনে নেবে। ঠিক আছে, আমরা মাত্র 10% ধরে নেই যারা হচ্ছে আমাদের সার্ভিসটা কিনে নিবে। আসলে এর থেকে বেশি আমাদের হচ্ছে সার্ভিসটা কিনে নেয়, তারপরেও আমরা 10% ধরে রাখলাম। এরপরে যে জিনিসটা আমাদের করতে হবে, এই 10%টাকে আমাদের বের করতে হবে কার? আমি যে কয়টা ভিজিটর পাবো সেই কয়টা। এখন আমি ভিজিটর পাচ্ছি কয়টা? আমি ভিজিটর পাচ্ছি কিন্তু মূলত 260টা। 1300 ভিজিটর ছিল, তার মধ্যে থেকে আমি পাচ্ছি 260টা ভিজিটর। এখন এই 260টা ভিজিটরের আমাকে করতে হবে হচ্ছে 10%। তো এই 10% করলে কত হয়? 26। এখান থেকে আমার হচ্ছে 26। এটাকে তার ওরকম ভাবে বের করার দরকার নেই, এখানে হলো 26, আমি এখানে 26 দিলাম। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সার্ভিস কস্ট, এই সার্ভিস কস্টটাকে হচ্ছে আমাদের
বের করতে হবে। এখন এই সার্ভিস কস্টটা কি? সার্ভিস কস্ট হচ্ছে আপনি যে সার্ভিসটা সেল করতেছেন সেই সার্ভিসটার প্রাইস কত, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটার প্রাইস কত এখানে সেটা বের করতে হয়। তাহলে এখানে যেটা আমাদের বের করতে হচ্ছে, আমার যে সার্ভিস এটা তো আসলে আমিই জানি যে আমি হচ্ছে একটা গাড়ি সার্ভিসিং এর জন্য, বা এখানে যেটা আছে যে কার ওয়াশ, এখানে এই যে কার ওয়াশটা আছে এই কার ওয়াশের জন্য আমার কত টাকা করে আমি চার্জ করব। তো এই কার ওয়াশের জন্য যদি এরা চার্জ করে থাকে, ধরেন এরা চার্জ করে হচ্ছে $50 করে, এরা কত ডলার এভারেজে $50 করে এক একটা গাড়ি ওয়াশ করতে এরা চার্জ করে। এখন এটা তো আর হচ্ছে অন্য কারো জানা সম্ভব না, এটা জানবে হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্ট, আদারওয়াইজ হচ্ছে আপনি যে আপনার আসলে কত টাকা করে আপনি সার্ভিসের কস্টটা নিচ্ছেন, এটা হচ্ছে সেটা বের করে দিতে হবে। তো এটা লেখার পরে এখানে আমরা ওপেন করে, এখানে আমার সার্ভিস কস্ট ধরেন আমি অ্যাভারেজ $50 করে ধরলাম, যে আমার পার সার্ভিসের কি হচ্ছে আমার $50 করে। এখন আমাদের টোটাল সেল কয়টা? আমাদের টোটাল সেল হচ্ছে কত? 26টা। টোটাল সেল 26টা। এখন এই 26টাকে আমি উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখন আমাকে যেটা বের করতে হবে আরওআইটা বের করতে হবে, মানে আমাদের টোটাল নাম্বার অফ ইনকাম সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা বের করতেছি সেটা হচ্ছে যে যে সূত্রটা দেয়া কে ইন্টু আই। আই হচ্ছে আমার কত টাকা করে আমি সার্ভিস চার্জ নেই, আর কে হচ্ছে কোনটা, আমার টোটাল কত টাকা বা কতটা সেল হচ্ছে সেটা। তো এখানে আমরা সেটা একটু দেই, আমার টোটাল ইকুয়াল করে আমার 26, তাহলে আমার টোটাল এখান থেকে সেল জেনারেট হচ্ছে কত? $1300 পার মান্থ আমার $1300 করে সেল জেনারেট হচ্ছে। আপনি সেটা যেভাবেই দেন, এখানে যদি 26 আগে দেন দেন হচ্ছে 50 দেন, তাও সেই $1300ই আসবে। তো আমাদের এখান থেকে টোটাল আমরা সেল জেনারেট করতেছি $1300। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ইজিলি একটা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করব পুরো ক্রাইটেরিয়া গুলো মিলায়। এখন এইটা দেখে আমরা হচ্ছে বুঝলাম যে আমাদের কিওয়ার্ডটা খুবই ইজি। আরো কি কি উপায় আছে বোঝার জন্য যে আমাদের এই কিওয়ার্ডটা কতটা ইজি, এটা বোঝার জন্য আরো কি কি উপায় আছে? আমাদের আরো বেশ কিছু উপায় আছে যেভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কিওয়ার্ডটা ইজি না কঠিন। এটা বোঝার জন্য আমাদের কি করতে হয়, আমাদের কিছু ফাইল আছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, একটা কিওয়ার্ডে যদি আপনি খুব সহজে র্যাঙ্ক করতে চান, তাহলে আপনাকে যে জিনিসগুলো হচ্ছে আহ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের কিওয়ার্ড গুলোকে কয়েকটা জায়গায় রাখতে হয়। কিওয়ার্ড গুলোকে কয়েকটা জায়গায় রাখতে হয় ইজি কিওয়ার্ড খুঁজে বের করার জন্য বা বোঝার জন্য। আমাদের যে মূল ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হয় সেগুলো হচ্ছে যে প্রথমে আপনি একটা কিওয়ার্ড নিয়ে যখন সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সার্চের যে প্রথম টপ 10 রেজাল্টে থাকবে, আমি ধরেন একটা কিওয়ার্ড নিয়ে আসি যেটা আপনাদেরকে আমি দেখাইছিলাম। উম, এখান থেকে এই কিওয়ার্ডটাকে আমি নিয়ে নিই, কপি করে নিলাম, কপি করে এখান থেকে আমি এটাকে সার্চ করি, কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে
আমি একটু সার্চ সেটিংটাকে ঠিক করে নিই। সার্চ সেটিং সেভ করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এই যে বের করলাম, বের করার পরে দেখেন এখানে কি হচ্ছে। একটা ইজি কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদের যেসব জিনিসগুলো দরকার হবে, প্রথম কথা যে আমাদের প্রথম যে টপ 10 ওয়েবসাইট থাকবে, প্রথম যে টপ 10 ওয়েবসাইট থাকবে তাদের ডিএপিএ 30-এর নিচে হবে। তাদের ডিএপিএ 30-এর নিচে হবে। এখন এই ডিএপিএটা কি? ডিএপিএ হচ্ছে, ডিএ মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। একটা হচ্ছে ডোমেইন অথরিটি আর একটা হচ্ছে পেজ অথরিটি। এখন এই ডোমেইন অথরিটিটা কি আর পেজ অথরিটিটা কি, বা এটা কিভাবে কাজ করে? এটা যেভাবে কাজ করে, আহ যদি এখানে একটু খেয়াল করেন যে আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বের করি। এই ওয়েবসাইটের দেখেন এই যে টোটাল এই ইউআরএলটা বা এই যে জায়গাটা, এটা কিন্তু মানে ডিরেক্ট ওয়েবসাইট না, এটা কি ওয়েবসাইটের একটা পেজ, ওয়েবসাইটের একটা পেজ বা পোস্ট, একটা পেজ বা পোস্ট। এখন এই পেজ বা পোস্টের গুগলে একটা অথরিটি থাকে, মানে একটা পাওয়ার থাকে। আর সেই পাওয়ারটাকে মূলত বলা হয় হচ্ছে পিএ, মানে পেজ অথরিটি। তো এই পেজটার অথরিটি পাওয়ার কত আছে? 32। এটা একটা গড় হিসাব। এটা 32 হচ্ছে পিএ আছে, মানে পেজ অথরিটি, পেজের পাওয়ার আছে 32। আর এই ডিএটা কি? ডিএ হচ্ছে দেখেন এই যে পেজটার এক্সট্রা যে লিঙ্কটা কেটে দেওয়ার পরে অরিজিনাল যে ডোমেইনটা বা লিগ্যাল যে ওয়েবসাইটটা থাকে যার সাথে কোনো কিছু অ্যাড নাই, এটাকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন অথরিটি। একটা হচ্ছে পেজের পাওয়ার, যেটাকে বলা হয় হচ্ছে পেজ অথরিটি। আরেকটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের পাওয়ার, যেটাকে বলা হয় হচ্ছে ডোমেইন অথরিটি। যেটা পেজের পাওয়ার সেটাকে বলা হয় হচ্ছে পেজ অথরিটি, আর যেটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের পাওয়ার সেটাকে বলা হয় হচ্ছে ডোমেইন অথরিটি। এই পিএ আর ডিএ কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি ভাই। আচ্ছা, এই ডোমেইন অথরিটি আর পেজ অথরিটিটা হচ্ছে, একটা হচ্ছে পেজের পাওয়ার আর একটা হচ্ছে টোটাল ওয়েবসাইটের পাওয়ার। তো এই পিএ দিয়ে কি করতে হবে আমাদের? পিএ দিয়ে দেখতে হবে আন্ডার 30। কত? আন্ডার 30 আমাদের দেখতে হবে। এখন এটা কিভাবে দেখবো? এটা দেখার জন্য আমরা হচ্ছে যে আমাদের মসবারটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন আমাদের এই যে প্রথম 10 জন আছে, এই 10 জনের মধ্যে খুঁজতে হবে যে আমাদের এই 10 জনের মধ্যে সবার বা কয়জনের 30-এর নিচে আছে। দেখেন এখানে প্রত্যেকের ওয়েবসাইটের নিচে এর আছে 32, এর আছে 50, এর আছে 36, এর হচ্ছে আহ 85, এখানে 26, মানে একটা পেলাম। এখানে আছে 20, মানে এই একটা ওয়েবসাইট আছে যে একটু মানে আমাদের ক্রাইটেরিয়া মিলে যায়। তারপরে যে আছে সে হচ্ছে 34, 58, এটাও বেশি। এই একটা আছে, এটাই হচ্ছে 60 আর 95, এটাই হচ্ছে 38, এটাই হচ্ছে 62। তো এই কিওয়ার্ডটায় দেখেন আমরা পিএ দিয়ে কম পাচ্ছি না, তাহলে আমাকে অন্য আরেকটা কিওয়ার্ড নিতে হবে। আমি যদি এই কিওয়ার্ডটাকে নিই, এদের ডিএপিএ যদি দেখি, দেখেন এদেরও ডিএপিএ কিন্তু অনেক হাই। তাহলে এটাও আমাদের জন্য প্রবলেম। আমরা অন্য কিওয়ার্ড দেখি।
এখানে সবার অবস্থাই সেম, যাদের ডিএপি অনেক বেশি। আমি এই কিওয়ার্ডটা নিয়ে যদি একটু দেখি যে এটার হচ্ছে ডিএপি এ কেমন আছে, আমি এটাকে লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে আমাদের যেসব ওয়েবসাইট গুলো আসতেছে তাদের ডিএপি এ কেমন। দেখেন এখানে আমরা কতগুলো পাচ্ছি যার ডিএপি অনেক কম। এইখানে একটা দেখেন একটা আছে পিএ আছে 30 আর ডিএ আছে 45। সেকেন্ডটায় যদি দেখি পিএ আছে হচ্ছে 22, ডিএ আছে হচ্ছে 49। তারপরেরটায় 24 আর 41। তারপরেরটায় হচ্ছে 51 আর 96, অনেক বেশি। আর এটা হচ্ছে amazon.com, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। এরপর যদি নিচের দিকে আসি, এরপরে হচ্ছে নাইম্যাক.com, এখানে হচ্ছে 58 আর 91। তারপরেরটা আছে হচ্ছে 33 আর 35, এটা কিছুটা কাছাকাছি, তারপরও আমাদের ক্রাইটেরিয়া মিলে না, আমরা হচ্ছে 30-এর নিচেই নিব বা 30-এর নিচেই খুঁজবো। তো এখানে দেখেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে 17 আর 15, তাহলে এটা কি আমাদের সাথে মিলতেছে? আমাদের সাথে মিলে যাচ্ছে। এরপর যদি আরেকটু নিচে নামি, এখানে দেখেন আরো একটা আসছে যার পিএ 21 আর ডিএ হচ্ছে 37। আরেকটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 22 আর 20। তাহলে এইখানে আমরা টোটাল পেলাম কয়টা, মানে ডিএপিএ আন্ডার 30-তে আছে 3টা। তো মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যতগুলো কিউ মানে বের করতে পারেন যাদের ডিএপিএ কম আছে, যতগুলো কম্পিটিটরকে বের করতে পারেন যে তাদের ডিএপিএ কম আছে, এরকম ওয়েবসাইট গুলো বের করতে পারলে আপনার জন্য এই কিওয়ার্ডটা ইজি হয়ে যাবে। এখন এই কিওয়ার্ডটা তাহলে আপনার জন্য কেন ইজি হবে? আরেকজনের ডিএপিএ কম, আপনার জন্য ইজি কেন হবে? ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন যে 10 জন আছে, এখানে যে 10 জনের ওয়েবসাইট আছে সবাই কি আপনার কম্পিটিটর? আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, আপনি এই কিওয়ার্ডটায় র্যাঙ্কে আসতে চান, এরাও কিন্তু এই কিওয়ার্ডটাই র্যাঙ্কে আসতে চায়। তো এখানে যেহেতু এরাও এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চায়, তাহলে এরা কি আপনার কম্পিটিটর? এখন কম্পিটিটর যতটা দুর্বল হবে ততটা আপনাদের জন্য কাজ করা সহজ হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা দুর্বল কম্পিটিটর বলা কিওয়ার্ড গুলোকেই বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে বের করি। তো এখানে যেটা দুর্বল কম্পিটিটর বলা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে 3 জন দুর্বল কম্পিটিটর আছে। সো এখান থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের ইজি কিওয়ার্ড বা ইজি টার্গেট খুঁজে বের করার জন্য আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা মিলে গেল, এটা আমাদের মিলে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আর্টিকেল ডিরেক্টরি টাইপের কোনো সাইট আসে কিনা। এখন এই আর্টিকেল ডিরেক্টরি কি? আর্টিকেল ডিরেক্টরি হচ্ছে যেখানে মানুষজন আর্টিকেল লিখে রেখে দেয়। যেমন আমি যদি এখানে একটা ইজনিক লিখি, ডিজাইন আর্টিকেল, সরি, ইজনিক না, ডিজাইন আর্টিকেল। এই আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলো দেখতে কেমন হয়? আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলো মূলত হয় হচ্ছে এই যে আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলো দেখতে ঠিক এরকম হয়। সবার বাসায় হচ্ছে যে ডিরেক্টরি বুক আছে না, যেমন যেখানে হচ্ছে আগে ছিল, এখন হয়তো পাওয়া যায় না, যেখানে হচ্ছে সব জায়গার টেলিফোন নাম্বার লেখা থাকতো। জি, নোটবুক। নোটবুক, ওটাকে আগে হচ্ছে নাম্বার ডিরেক্টরি বলতো, ঠিক আছে? সব জায়গার নাম্বার, বড় বড় লোকদের হচ্ছে অ্যাড্রেস, সবকিছু ওখানে নোট করা থাকতো বা লেখা থাকতো। তো এই যে
নাম্বারগুলো জমা করা থাকতো কিসের জন্য, যাতে করে কারোর কোনো নাম্বারের প্রয়োজন হলে ওখানে এসে সাথে সাথে ওখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো সেরকম ভাবে যখন সার্চ ইঞ্জিন ছিল না তার আগে হচ্ছে এই ডিরেক্টরি সাইট গুলো খুব পরিমাণে ব্যবহার করা হতো। এই ডিরেক্টরি সাইট গুলোতে সবাই এসে দেখেন, আমার যদি এখানে হেলথ রিলেটেড কোনো তথ্যের দরকার হয় আমি এখানে ক্লিক করতেছি, আমার এখানে দেখেন কত ধরনের হেলথ রিলেটেড আছে। আমি যদি এখানে একটু দেখি, এখান থেকে আমি স্কিন কেয়ারে যাই, এখান থেকে আমি স্কিন কেয়ারে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যত ধরনের কথা বা লেখা আছে সব কিন্তু কিসের, স্কিন কেয়ারের উপরে। এখানে সবকিছুই লেখা আছে স্কিন কেয়ারের উপরে। এই স্কিন কেয়ারের উপরে সব লেখাগুলো এখানে কারা কারা লিখছে, ভিন্ন ভিন্ন লোক কিন্তু এখানে কি করছে, এই ব্লগ গুলো লিখে দিয়ে গেছে। তো এই যে ব্লগ গুলো লিখে দিয়ে যায়, এখানের যে ভিজিটররা আসে এই ভিজিটররা এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে। তো আর এইরকম ওয়েবসাইট গুলোকে মূলত বলা হয় হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি ওয়েবসাইট। কি বলা হয়, আর্টিকেল ডিরেক্টরি ওয়েবসাইট, যেখানে হচ্ছে আর্টিকেল গুলো জমা করা থাকে। আর্টিকেল হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে লেখাগুলো পাবলিশ করা হয় সেগুলোকে আমরা আর্টিকেল বলি। আচ্ছা, এই আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলো যদি আপনার এই সার্চ রেজাল্টে আসে, এই সার্চ রেজাল্টে যদি সেরকম কোনো আর্টিকেল ডিরেক্টরি ওয়েবসাইট গুলো আসে, তাহলে এই কিওয়ার্ডটা আপনার জন্য খুবই ইজি হবে। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আপনার জন্য খুবই ইজি হবে। এখন এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে ইয়াহু অ্যান্সার, ইয়াহু বা অ্যান্সার বা হচ্ছে ফ্রম পোস্টিং যে সাইটগুলো, এই সাইটগুলো যদি আপনার সার্চ রেজাল্টে আসে তাহলেও সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন এই ইয়াহু অ্যান্সার বা ফ্রম এগুলো কি, আমি যদি একটু আপনাদের আবার দেখায় দেই। উম, এখানে আমি সার্চ করলাম ইয়াহু অ্যান্সার ফোরাম সাইটস লিখে যদি সার্চ করি, এইখানে দেখেন এই যে এই রিলেটেড যে ওয়েবসাইট গুলো থাকে এখানে কি হয়, মানুষজন তার কোশ্চেন গুলো করে, কেউ এসে অ্যান্সার করে, ঠিক আছে, বা অন্যরা কোনো কিছু দরকার হলে সেগুলো এসে এখানে লিখে দিয়ে যায়, যারা হচ্ছে অন্য লোকেরা এসে এখান থেকে কি করে, তাদের কোশ্চেনের অ্যান্সার করে। এগুলোকে কোশ্চেন অ্যান্সার সাইটও বলে। পাশাপাশি হচ্ছে যে এখানে এসে যদি কেউ লেখালেখি করে সেগুলোকে ফ্রন্ট সাইটও বলে, যেখানে মানুষজন এসে তাদের প্রবলেম বলে, যে কোনো সেলিব্রিটি বা যে কোনো ধরনের জিনিসগুলো ওইখানে ইন্টারভিউ বা অন্য কিছু ওইখানে লেখা থাকে। আর ইয়াহু অ্যান্সার, ইয়াহু অ্যান্সারের সামনে সবাই পরিচিত। ইয়াহু অ্যান্সার অবশ্য এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এখন আর ইয়াহু অ্যান্সার নাই। তো এটা নিয়ে আর কোনো টেনশন নেই। আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার যে সাইটগুলো বা প্রম্পট যে সাইটগুলো যেখানে সবাই এসে লেখালেখি করে, এই ওয়েবসাইট গুলো যদি আসলে আপনার সার্চ রেজাল্টে চলে আসে তাহলেও আপনার ঘাবড়াবার কোনো টেনশন মানে দরকার নাই। কেননা এই সাইটগুলো যদি আপনার সার্চ রেজাল্টে চলে আসে তাহলে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কেন ইজি হবে, এরা আসলে আপনার কোনো কম্পিটিটর না। আপনি যদি অ্যাফিলিয়েট সাইট করেন তাহলে আপনার কম্পিটিটর হবে কারা, যারা হচ্ছে আপনার ওই রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে।
তাই না? আপনার ওই রিলেটেড প্রোডাক্ট যারা বিক্রি করে তারা হবে হচ্ছে আপনার কম্পিটিটর। বাট এই যে ফ্রম পোস্টিং যে সাইট গুলো আছে, এরা কিন্তু হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করে না, এরা শুধুমাত্র হচ্ছে মানুষকে ইনফরমেশন দেয়, এরা কোনো ধরনের প্রোডাক্ট সেল করে না। তো এই সার্চ রেজাল্টে যদি ফ্রমের সাইট থাকতো তাহলে আমরা বুঝে যেতাম যে এটাও আমাদের জন্য খুবই ইজি, আমাদের আরো একটা ক্রাইটেরিয়া মিলে গেছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এরকম ফ্রম সাইট এখানে নাই, তাই হচ্ছে আমরা এটাকে নর্মালি রাখবো। এরপরে যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে যে কোনো ভিডিও রিলেটেড সাইট আসতেছে কিনা, কোনো ভিডিও রিলেটেড সাইট আসতেছে কিনা। এখন এই ভিডিও রিলেটেড সাইট কি? ভিডিও রিলেটেড সাইট হচ্ছে যেমন ইউটিউব, ডেইলি মোশন, ঠিক আছে, এরকম ভিডিও রিলেটেড অনেক সাইট আছে, যেমন ভিমিও, এগুলোও কিন্তু হচ্ছে ভিডিও রিলেটেড ওয়েবসাইট, যেখানে হচ্ছে ভিডিও পাওয়া যায়, বাট এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের কোনো প্রচারণা হয় না, এখানে ভিডিও থাকে বাট আমাদের প্রোডাক্টের কোনো প্রচারণা হয় না, এরা কিন্তু প্রোডাক্টও সেল করে না। ধরেন আপনি সার্চ করলেন হচ্ছে কার ওয়াশ ইন ঢাকা, এখন এই ঢাকার কার ওয়াশিংটা কোথায় আছে এটা দেখার জন্য কিন্তু আপনার জাস্ট সিম্পল একটা লাইন পড়লেই হয়ে যাবে। বাট আমরা স্বাভাবিকভাবে কি করি, আহ স্বাভাবিকভাবে আমরা ওইখানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করে ভিডিওটা দেখি। বাট আমরা যদি ভিডিওটা না খেলে দেখে জাস্ট যদি 5-10 মিনিটে আর্টিকেলটা পড়ে আমরা যদি অ্যাড্রেসটা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের আরো সময়টা বেঁচে যায়। আর অনেকেই আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে জানে না যে এই কিওয়ার্ড গুলো খুবই ইজি ভাবে কাজ করে এরকম ক্রাইটেরিয়া গুলো মিলায় চললে। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন ছিল। জি বলো। আচ্ছা, আমরা যদি অ্যাফিলিয়েটের জন্য কোনো প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করি, তখন একটা ব্লেন্ডার লিখে সার্চ করলাম, হুম। সেখানে যদি ইউটিউবের একটা ভিডিও আসে যেখানে ওই ভিডিওটাতে হয়তো উনি ব্লেন্ডারের অ্যাফিলিয়েট করতেছে, সেটা তো আমার কম্পিটিটরই হয়ে গেল। হ্যাঁ, এক কথায় হচ্ছে যদি অ্যাফিলিয়েটের জন্য হয়, সেখানে হচ্ছে ইউটিউবটা আপনার জন্য একটু প্রবলেম ক্রিয়েট করবে। অ্যাফিলিয়েটের জন্য কিছু প্রোডাক্ট আছে যেগুলোর উপরে হচ্ছে ইউটিউবটা চলে আসলে আপনার একটু প্রবলেম ক্রিয়েট করবে। বাট আপনি যখন হচ্ছে অ্যাফিলিয়েট বাদে অন্য কোনো সার্ভিসের জন্য বা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য করবেন, তখন কিন্তু আর ভিডিওতে খুব একটা প্রবলেম হচ্ছে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে ইউটিউবের যে ভিডিওটা আপনি হচ্ছে আপলোড করবেন, সেটাকে আপনার ওয়েবসাইটে যে ভিডিওটা আপলোড করবেন সেটাকেও আপনি ইউটিউবের মাধ্যমে আপলোড করবেন। মানে আপনার কম্পিটিটর যদি ভিডিও পাবলিশ করে তাহলে আপনিও অবশ্যই ভিডিও পাবলিশ করবেন, তার থেকে বেটার কিছু করবেন। তো যখনই আপনার কম্পিটিটরের থেকে আপনার ভিডিও ভালো হবে, তখন কিন্তু আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সময় যদি আমাদের ইউটিউবটা আসে তাহলে আমাদের জন্য এটা একটু কষ্টকর হবে, কিন্তু সব ক্ষেত্রে না, সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে না। এরপরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ফাইল ডাউনলোড সাইট যদি আসে। এখন এই ফাইল ডাউনলোড সাইট কি? যেমন হচ্ছে ধরেন আমরা সব স্বাভাবিকভাবে যারা সবাই চিনি সেটা হচ্ছে গুগল ড্রাইভ বা ফাইল ডাউনলোডের যেসব অ্যাক্সেস গুলো থাকে সেগুলো কিন্তু
ফাইল ডাউনলোডের যে সাইটগুলো আছে সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের এখানে আছে কিনা। এখন এই ফাইল ডাউনলোড সাইটগুলোর মধ্যে কি কি পড়ে, যেমন হচ্ছে গুগল ড্রাইভ, মিডিয়া ফায়ার, তারপরে হচ্ছে প্রাইভেটলি বা প্রাইভেট বে, ঠিক আছে। আহ, আরো যে সকল জিনিসগুলো আছে যেখান থেকে আমরা ভিডিও বা ফাইলগুলো ডাউনলোড করে থাকি, এই সকল ওয়েবসাইট যদি আপনার সার্চ রেজাল্টে চলে আসে তাহলে সেটাও আপনার জন্য খুবই ইজি হয়ে যায়। এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে যদি কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থাকে, যদি কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থাকে, ধরেন আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছেন, আমি এখানে যেমন শফিকুল ইসলাম সেতু, দেখেন আমি যখন আমার নাম লিখে সার্চ করতেছি কি হচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট সবকিছু এখানে চলে আসতেছে, ঠিক আছে। এই যে আমার ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সবকিছু এখানে চলে আসতেছে, তো এটাই কি হচ্ছে, এখানে কি আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা আসছে না, আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা চলে আসতেছে। তো এই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা যে আসে, এরকম যদি কোনো কিওয়ার্ডে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখা যায়, কোনো কিওয়ার্ডে যদি এরকম সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখা যায়, যেমন পেজ বা কোনো ধরনের কোনো কিছু যদি সোশ্যাল মিডিয়ার আসে, তাহলেও বুঝতে হবে ওই কিওয়ার্ডটা আপনার জন্য ইজি। এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে হাফ পেজ। হাফ পেজ বলতে হাফ পেজ বা হচ্ছে wordpress.org এরকম কিছু ওয়েবসাইট আছে যাদেরকে আমরা বলি হচ্ছে ওয়েব 2.0। এই ওয়েব 2.0 কি, যে ওয়েবসাইট গুলো হচ্ছে ফ্রি, কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মূলত ওয়েব 2.0 বলি। সেই ওয়েব 2.0 সাইট গুলো হচ্ছে যদি আমার ইসে চলে আসে তাহলেও সেটা আমার জন্য ইজি হয়ে যাবে। এখন ওয়েব 2.0 সাইট গুলো কি কি আপনি যদি একটু সার্চ করেন, ওয়েব 2.0 সার্চ লিস্ট, এখানে দেখেন wordpress.com, weebly.com, wix.com, টামব্লার, এগুলো হচ্ছে সব ওয়েব 2.0 ওয়েবসাইট। তো এই সাইট গুলো যদি আমাদের সার্চ রেজাল্টে চলে আসে তাহলে সেটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা। এরপরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইবে বা ই কমার্স জাতীয় যদি কোনো সাইট আসে, যেমন ইবে, অ্যামাজন.কম এই টাইপের যদি, বা শপিফাই এই টাইপের যদি কোনো ওয়েবসাইট চলে আসে সার্চ রেজাল্টে, তাহলেও সেই কিওয়ার্ডটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই কিওয়ার্ডটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন এইখানে যদি আমি দেখি, দেখেন এইখানে আমরা যখন আসছিলাম, একটু উপরের দিকে যদি উঠি, এখানে দেখেন একটা ই কমার্স সাইট আসছে। ই কমার্স সাইটটা কি, অ্যামাজন.কম। তাহলে এটা কিন্তু আমার জন্য ইজি হয়ে যাচ্ছে এই কিওয়ার্ডটা অনেক ক্ষেত্রে। তো এরকম যদি কোনো ধরনের ই কমার্স সাইট আসে তাহলেও এই কিওয়ার্ডটা আমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই যে সেম wordpress.com বা ফ্রি ব্লগার.কম এইসব টাইপের যেসব ওয়েবসাইট আছে, এগুলোও যদি আমার লিস্টে চলে আসে তাহলেও এই কিওয়ার্ডটা আমার জন্য ইজি হবে। তারপরে সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে একটু মজার জিনিস, সেটা হচ্ছে যে স্প্যামি প্রেস রিলিজ সাইট। স্প্যামি যে নিউজ সাইট গুলো আছে না, যেমন বাংলাদেশে অনেকগুলো আছে, নিউজ 24 এরকম টাইপের অনেক ধরনের পত্রিকা আছে না, সব উল্টাপাল্টা কথা লেখে, আগাগোড়ার কোনো ঠিক নাই, জাস্ট একটা লিখে দিয়েই হাওয়া হয়ে যায়, এরকম কিছু স্প্যামি
নিউজ সাইট গুলো থাকে, এই নিউজ সাইট গুলো যদি না মানে থাকে, তাহলেও সেটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, কারণ ওদের ওদের আমাদের সাথে কোনো কানেকশন নাই। সো এই ক্ষেত্রে কি হবে, আমার ওয়েবসাইট গুলো খুব তাড়াতাড়ি ইজিলি র্যাঙ্ক করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ইজি কিওয়ার্ড বোঝার জন্য আরো কিছু ওয়ে আছে। আরো কি কি ওয়ে আছে দেখেন, এইখানে যে প্রথমটা আসছে, এটা হচ্ছে কিসের, ইয়াহু অ্যান্সার। এরকম ইয়াহু অ্যান্সার যদি থাকে, সেটাও আমার জন্য ইজি কিওয়ার্ড হবে। যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে এখন আর আলোচনা করব না। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে, দেখেন এই যে বাজেল, এই বাজেলটা হচ্ছে একটা ফ্রম সাইট। তারপরে এখানে দেখেন স্কুইডো, এইটাও একটা এই কুইডো হচ্ছে একটা আর্টিকেল ডিরেক্টরি সাইট। এরপরে যদি আপনাদের আমি একটু দেখাই, এখান থেকে যদি আমরা একটু দেখি যে হচ্ছে আমরা কিভাবে বাইং কিওয়ার্ড গুলোকে খুঁজে পেতে পারি। বাইং কিওয়ার্ড গুলোকে খুঁজে পাওয়ার জন্য দেখেন এখানে কিছু ফাইল শেয়ার করা আছে। এই জিনিসগুলোকে হচ্ছে আপনারা একটু দেখবেন, পড়ে দেখবেন। দেখেন, বাইং কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কি কি জিনিস এখানে দেয়া আছে। আহ, যদি এরকম ইন্টেনশন হয় যে হচ্ছে আপনার প্রবলেম সলভের জন্য কিওয়ার্ডটার দরকার, তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে কি, অ্যাডসেন্স এর কিওয়ার্ড। আর সেটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, হাউ টু কিওর অ্যাকনি, তারপরে হচ্ছে হাউ টু স্টপ মাই ডগ ফ্রম বার্কিং, তারপরে যেটা আছে হাউ টু রিড অফ হাউ টু গেট রিড অফ অ্যান্টস, তারপরে হাউ টু স্টপ স্নোরিং, তারপরে আরো যেগুলো আছে এই জিনিসগুলো, হাউ টু স্টপ স্মোকিং। এই যে জিনিসগুলো এখানে কি হচ্ছে, যে প্রবলেম সলভিং এর জন্য সে জানতে চাচ্ছে, এখানে হচ্ছে সেটা আসতেছে। তো এই কিওয়ার্ড গুলো হলে কি হবে, আমাদের অ্যাডসেন্স এর কিওয়ার্ড গুলো হবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে উম, আপনি কি আপনার লাইফস্টাইলকে একটু আপডেট করার জন্য বা একটু উপরে নেয়ার জন্য কোনো কিছুর চাচ্ছেন, তার জন্য এখানে যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে হাউ টু গেট এ বেটার গলফ সুইং, ঠিক আছে, তারপরে হাউ টু জাম্প হায়ার, হাউ টু বি মোর অ্যাট্রাকটিভ টু ওমেন। তো এরকম রিলেটেড যে কিওয়ার্ড গুলো থাকে, এইগুলোও বের করতে হবে, ঠিক আছে। তারপরে কি কি আছে, এরকম কিছু হচ্ছে যেটা আপনাকে কিভাবে শো করবেন সেটা বোঝাচ্ছে। এরকম কিছু হলে তাহলে আপনাকে এই ধরনের কিওয়ার্ড গুলোকে চুজ করতে হবে, যেমন হচ্ছে হাউ টু বিল্ড এ চিকেন চপ, বা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গার্ডেন শেড, তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও। এই জিনিসগুলো কি হচ্ছে, আপনি কিছু করতে চাচ্ছেন, আর সেটা কিভাবে করতে হয় সেটা জানতে চাচ্ছেন, তাই এগুলো কি করতে পারেন। তারপরে হচ্ছে বাইং কিওয়ার্ডের জন্য কিছু ওয়ার্ড বা এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখেন এই সকল ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় হচ্ছে বাইং কিওয়ার্ডের ক্ষেত্রে। এখন কিভাবে আপনি বাইং কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারবেন, তার জন্য এখানে কিছু বাইং কিওয়ার্ডের সিস্টেম দেয়া আছে, যেটা আমি মেবি আপনাদের সাথে প্রথম দিনই শেয়ার করছিলাম।
প্রথম যেদিন আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি, যে হচ্ছে আমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে খুঁজে পেতে পারি। আচ্ছা, কে যেন ক্লাস থেকে যেতে চাইছিলেন, মানে তার এক্সাম আছে? হ্যালো? ভাইয়া উনি নাকি নাই ক্লাসে। আচ্ছা, উনি লিভ নিয়ে নিছে। আপনারা মাত্র দুইজন আছেন? জি ভাই। কি অবস্থা! এরকম হলে কিভাবে ক্লাস নেব বলেন? আপনারা দুইজনই মাত্র ক্লাস করতেছেন, আর আপনাদের দুইজনারই দেখলাম অ্যাক্টিভিটিটাই ভালো, বাকি সবার তো অবস্থা খুবই খারাপ। এরকম হলে কিভাবে হবে? আপনারা দুই তিনজন আছেন, আপনি, এই আহ, নুসরাত ম্যাম, এই যে জারিন ম্যাম, এই তিনজন আপনারা হচ্ছে কি করতেছেন? এরকম করে হলে কিভাবে ক্লাস নেব বলেন? ক্লাসে আচ্ছা তো ভাই, আপনি কন্টিনিউ করে যান। এখন কেউ যদি সিরিয়াস না হয় সেটার জন্য আমরা আর কি করতে পারি বলেন। সেটাই। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে বাইং কিওয়ার্ড গুলো আছে আমরা তার কিছু পলিসি এখান থেকে দেখে নিতে পারি। তারপরে এখানে কিছু প্রজেক্টের ডিটেলস দেয়া আছে, যেগুলো হচ্ছে কিভাবে ক্লায়েন্টরা কাজ দেয়, ঠিক আছে, তার কিছু ডিটেলস এখানে দেয়া আছে। ক্লায়েন্টরা কিভাবে কাজ দিয়ে থাকে, কি কি তাদের দরকার হয়, এই রিলেটেড কিছু ফাইল বা ডকুমেন্ট এখানে দেয়া আছে। আপনারা এগুলো একটু পড়ে নেবেন, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? টোটাল ড্রাইভের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এই জিনিসগুলো আপনারা পড়লে হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ভাই এগুলো কি ফাইবারের বায়ার রিকোয়েস্ট নাকি আপওয়ার্কের যে ইয়াগুলো থাকে, পোস্ট গুলো থাকে ওইগুলো? আচ্ছা আচ্ছা, ফাইবারের হচ্ছে বায়ার রিকোয়েস্ট না, এগুলো হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করা, যে প্রজেক্ট গুলো তারই হচ্ছে আছে এখানে, বুঝছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি আসলে বেসিক্যালি মার্কেট প্লেসের বাইরেই কাজ করতে পছন্দ করি। আমার মার্কেট প্লেসে কাজ করে খুব একটা মানে সুবিধা হয় না। চার্জই ব্যাপার, তো কেটে নেয় অনেক। হ্যাঁ, এই কারণেই মূলত হচ্ছে, একে তো চার্জ কেটে নেয়, তারপরে হচ্ছে যে পরিমাণ ঝামেলা করে, যে আমার ওখানে কোনো উম, দামই নাই, এমন একটা ব্যাপার। আমি ওখানে মানে মূল্যহীন। কোনো একটা ক্লায়েন্ট আমার নামে রিপোর্ট করলে আমার আইডিটা বন্ধ করে দিচ্ছে। ফল্ট এটা ক্লায়েন্ট, একদম কমন কমন হয়ে গেছে ব্যাপারটা। মানে ফল্ট ক্লায়েন্টের হোক কোনো ব্যাপার না, তারা আমার আইডিটাই ব্যান করবে, হ্যাঁ। আমার পেমেন্ট হোল্ড করে দিবে, সবকিছু আমার সাথে। এই কারণে হচ্ছে আমি মার্কেট প্লেসের থেকে বাইরের ক্লায়েন্টের সাথেই কাজ করে বেশি কমফোর্ট ফিল করি, ঠিক আছে? আমার লোকাল ক্লায়েন্ট আছে কিছু, এখানে আপনাদের যদি একটু দেখাই। তার আইডিটা আমাকে খুঁজে পাচ্ছি না। একটা লোকাল ক্লায়েন্ট ছিল, উনি হচ্ছে লোকালিও কাজ করা হয়, লোকালিও ক্লায়েন্ট পাওয়া যায় আমাদের এই এসইও ইন্ডাস্ট্রি, ঠিক আছে? অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায় লোকালি। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু জিনিস আপনাদের এখানে দেয়া আছে। আপনাদের এই ফাইলগুলো আমি শেয়ার করে দিব, যাতে করে আপনারা এই জিনিসগুলো খুব ইজিলি দেখতে পারেন। দেখেন, এখানে কিছু টুলস এর লিস্ট করা আছে। এখানে কিছু টুলস এর লিস্ট করা আছে। এগুলো হচ্ছে, এই টুলস গুলো সম্পর্কে আরো ভালো আপনারা যখন বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস থেকে যখন কম্পিটিটর অ্যানালাইসিস করা শুরু করব, তখন আপনারা এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন এই কম্পিটিটর অ্যানালাইসিসটা কি, ধরেন আমাদের এইখানে যে কয়জন
প্রতিযোগিতা প্রতিযোগী আছে, এই কিওয়ার্ডটার উপরে যারা র্যাঙ্ক করে আছে তারা কি সবাই আমার প্রতিযোগী না? তো জি ভাই। এই প্রতিযোগীদের টোটাল ডিটেলসটা আমরা বের করা দেব। মানে এদের যদি আমরা ফলো করতে পারি যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কি কি স্টেপ ফলো করতেছে, তারা কি কি কাজ করতেছে, তারা কি কাজ করতেছে না, এই সবকিছু যদি আমার জানা থাকে তাহলে কি আমি সেই জিনিসগুলো অনুযায়ী নিজের কাজগুলো করতে পারবো। হ্যাঁ। ধরেন আপনি একটা রেসিং ট্র্যাকে আছেন, সেই রেসিং ট্র্যাকে আমি একটা বাইক নিয়ে আসছি যেটা হচ্ছে 100 সিসির। জি। এখন আপনি যদি জানেন যে আমি 100 সিসির একটা বাইক নিয়ে আসছি, তাহলে আপনি যদি একটা 150 সিসির বাইক নিয়ে আসেন, তাহলে কি হচ্ছে আপনি আমার থেকে আগে চলে যাবেন। জি। এখন আপনি যদি না জানতেন যে আমার কত সিসির বাইক, তাহলে আপনাকে কি করতে হতো? নিজের মতো করে একটা নিয়ে এসে তার উপরে রেস করা লাগতো। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো টার্গেট ছিল না যে আসলে, মানে একটা জানা থাকে একটা বেনিফিট পাওয়া যায় আর কি। এক্স্যাক্টলি, যে আমার কম্পিটিটররা কি কি কাজ করতেছে, তারা কতগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক করতেছে বা তারা কতখানি কন্টেন্ট পাবলিশ করতেছে, এই টোটাল ডিটেলস গুলো জানা যায়। কম্পিটিটরদের অল ওভার ইনফরমেশন নিজের কাছে থাকলে কাজগুলো করতে অনেক সহজ হয়। ইভেন একটা গাইডলাইন পাওয়া যায়। হ্যাঁ, সব থেকে বড় কথা যে তাদের একটা থেকে আমরা গাইডলাইন, গাইডলাইন নিতে পারি। কম্পিটিটর থেকে গাইডলাইন নেওয়া যায়। হ্যাঁ, যে ও এই কাজগুলো করছে যেহেতু ও র্যাঙ্কে আসছে, তাহলে আমি যদি এই সেম কাজগুলো ওর থেকে একটু বেশি পরিমাণে করি তাহলে কিন্তু আমিও র্যাঙ্কে চলে আসবো খুব ইজিলি। ইজিলি। ওর এই জিনিসগুলো খুঁজে বের করতে হয়েছে, আমি ওর থেকে নিয়ে নিচ্ছি। প্লাস পয়েন্ট এটা একটা। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। তো এখানে আরো কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। এখানে ইমেজ গুলো মনে হয় ইরর হয়ে গেছে। হ্যাঁ, ইরর হয়ে গেছে। ওই ইমেজ গুলো আমার ড্রাইভ থেকে ইরর হয়ে গেছে। এটা দেখতে পারবেন না মেবি, এটা হচ্ছে ইমেজটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই আচ্ছা ফাইলটা আচ্ছা। কি করে দিই। এখানে টেমপ্লেট দেওয়া আছে, মাঝার কিবোর্ড। এখানে হচ্ছে কিওয়ার্ডের টোটাল ডিটেলস গুলো সবকিছুই বলা আছে। এখানে ইমেজ দেওয়া আছে হচ্ছে আমাদের যে গুগলের কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের আগের ইন্টারফেসের হচ্ছে ছিল। আমরা যে হ্যাঁ, কিওয়ার্ড এটা তো প্ল্যানারের, ক্লাসিক ক্লাসিক ইন্টারফেসটা ছিল। হ্যাঁ, এটা আগের ইন্টারফেস। তো এটা আর আপডেট করা হয়নি, সো এরকম ভাবে ড্রাইভে করা আছে। আপনাদের তো এখন ডিরেক্টলি দেখায় দেয়, এই কারণে হচ্ছে আর আচ্ছা, সমস্যা নেই, এগুলা জাস্ট অ্যামাউন্ট গুলো বুঝে গেলে হয়েছে। অ্যামাউন্ট গুলো বোঝা গেলেই হচ্ছে হয়ে যায়। তো এইখান থেকে এই ডিটেলস গুলো আমি আপনাদের গ্রুপে এই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি। এখান থেকে আপনারা এই জিনিসগুলো নিয়ে নিন, ঠিক আছে? জি। আমি ড্রাইভের লিঙ্কটাকে, ফোল্ডারের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। লিঙ্ক এখান থেকে keyword। এখানে আমি এটাকে আপলোড করে দিলাম। আর হচ্ছে আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে এই যে সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ড গুলা, জি। এর টোটাল 5টা কিওয়ার্ড খুঁজে বের করবেন একটা নিশের উপরেই। মাল্টি নিশ না, একটা নিশের উপরেই 5টা কিওয়ার্ড খুঁজে বের করবেন। যেমন ধরেন আপনি যদি কার ওয়াশটাকে চুজ চুজ করেন তাহলে ওই কার ওয়াশ রিলেটেডই আপনি হচ্ছে, মানে ওই নিশের আন্ডারে বাকিগুলো এই সাব নিশ হিসেবে করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন কার ওয়াশ নিয়ে আপনি কিওয়ার্ড খুঁজতেছেন, তাহলে ওই কার ওয়াশ নিয়েই 5টা কিওয়ার্ড খুঁজবেন। জি ভাই। ঠিক আছে, জি। এরকম ভাবে সার্ভিসের উপরে 5টা কিওয়ার্ড খুঁজে বের করবেন।